পদ্মা সেতু টোল প্লাজা ঘিরে ঢেলে সাজানো হচ্ছে সড়ক নেটওয়ার্ক। মাওয়া প্রান্তে এক্সপ্রেসওয়ের প্রবেশ পথে চলছে পরিবর্তন আনার কাজ। এবারও বিক্রি হয়নি চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ১১২টি গাড়ি। পরিত্যক্ত পর্যায়ে চলে যাওয়ায় শত কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা। কুড়িগ্রামে সরবরাহ কমার অজুহাতে বস্তা প্রতি সারের দাম বেড়েছে ৩০০ টাকা। বাড়তি খরচের শঙ্কায় কৃষকরা, মূল্য নিয়ন্ত্রণে কৃষি বিভাগের মনিটরিং। এবং জন্ম সনদ থেকে রেমিটেন্স কিংবা প্রতিবন্ধী ভাতা সব সেবাই মিলছে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে। ভোগান্তি কমায় খুশি সুবিধাভোগীরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মার্জিয়া মুমু। আমরা সরাসরি চলে যাব তার কাছে। মুমু, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার দাবিতে সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসমাবেশ পালন করছেন বিএনপি। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল এবং স্লোগানের মধ্য দিয়ে এই সমাবেশ স্থলে পৌঁছেছে এবং এখন কিন্তু মঞ্চে বক্তব্য রাখছেন বিএনপি সিনিয়র নেতা স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এবং এর আগে কিন্তু বিএনপির একজন সিনিয়র নেতা কথা বলেছেন এবং তিনি বলেছেন যে যদি বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হয় সেক্ষেত্রে কিন্তু তারা লাগাতার আন্দোলন গড়ে তুলবেন। এবং তারা বলছেন যে গত কয়েক সপ্তাহ ধরে তারা যে কর্মসূচি পালন করছেন তা কিন্তু অব্যাহত থাকবে। এমনকি বিএনপির ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমান তিনি আসলে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে যদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো না হয় সেক্ষেত্রে দলটি লাগাতার আন্দোলন করবে এবং সেই আন্দোলনে কিন্তু রাজধানী ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু স্লোগান চলছে এবং বিএনপির সিনিয়র নেতারা তারা মঞ্চে কথা বলছেন। অন্যদিকে নজরুল ইসলাম খান তিনি বলেছেন যে সামনে কিন্তু কঠোর কর্মসূচি ঘোষণা করবে দলটি এবং যার মাধ্যমে তাদের প্রধান লক্ষ্য থাকবে যে সরকারকে যে তাদের যে প্রধান দাবি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য সেটি তারা অব্যাহত রাখবেন। এবং বিএনপির নেতাকর্মীরা কিন্তু বলছেন যে ৪০১ ধারা যেই কথা সরকার বলছে তারা বলছেন যে সেটা ঠিক আছে, কিন্তু তারা চাচ্ছেন যে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশ যেন দেন, যেই ঠিক যেমনি ভাবে তিনি বেগম জিয়ার সাজার মেয়াদে স্থগিত করেছেন এবং তাকে নিজ বাসায় অবস্থান করে চিকিৎসা নেওয়ার সুযোগ দিয়েছেন, ঠিক একইভাবে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আবারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে একটি নির্বাহী আদেশ জারি করেন, তারা কিন্তু সেই কামনা করছেন। অন্যদিকে বলা চলে যে আজকের এই সমাবেশের মধ্যে কিন্তু দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি উপস্থিত রয়েছেন এবং আজকে সমাপনী বক্তব্যে তিনি বেগম জিয়া ইস্যুতে বিএনপির দলটির আগামী দিনগুলোতে কি কর্মসূচি হবে তার ঘোষণা কিন্তু দেবেন। এবং একটি বিষয় কিন্তু বিএনপি নেতারা বারবার বলছেন যে তারা প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন, তারা বলছেন যে একমাত্র প্রধানমন্ত্রী পারেন যে নির্বাহী আদেশ দিয়ে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতেন। এবং একই সাথে আরেকটি বিষয় যদি বলতে চাই যে তারা বলছেন যে হুঁশিয়ারি করছেন যে যদি তাদের দাবি মানা না হয় সেক্ষেত্রে তারা লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন। তো তামিম, এই ছিল জাতীয় প্রেস ক্লাব থেকে বেগম জিয়ার চিকিৎসা ইস্যুতে বিএনপির ডাকা গণসমাবেশ থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। তামিম, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। আর সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মার্জিয়া মুমু। পদ্মা সেতু টোল প্লাজা ঘিরে ঢেলে সাজানো হচ্ছে সড়ক নেটওয়ার্ক। মাওয়া প্রান্তে এক্সপ্রেসওয়ের সাথে সেতুর প্রবেশ মুখে পরিবর্তন আনার কাজ চলছে। পিচঢালা সড়কের কিছু অংশ ভেঙে সোজা করা হচ্ছে নতুনভাবে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু ঘিরে উন্নত এক সড়ক যোগাযোগের পথে দেশ। সেতুর টোল প্লাজা ঘিরে সড়ক নেটওয়ার্ক ঢেলে সাজানো হচ্ছে। এক্সপ্রেসওয়ের সাথে সেতুর সড়ক যুক্ত করা হয়েছিল আগেই, কিন্তু এখন মাওয়া প্রান্তে এক্সপ্রেসওয়ের সাথে সেতুর প্রবেশ পথে পরিবর্তন আনার কাজ চলছে। মেদিনীমণ্ডল খানবাড়ির সামনের গোল চত্বর ও পিচঢালা সড়কের কিছু অংশ ভেঙে সড়ক সোজা করা হচ্ছে।
নতুন নেটওয়ার্কে সহজেই যানবাহন পদ্মা সেতুতে ওঠা নামার আশা সংশ্লিষ্টদের। গোল চত্বর সরানোর পরে হয়েছে সেতুর জন্য ভালো হয়েছে। আগে আমাদের রাস্তাটা খুবই খারাপ ছিল, এখন অনেক উন্নতির পথে চলতেছে। যেই পর্যায়ের দরকার সেই পর্যায়ে যদি বানায় তাহলে ভালো হবে, আর যদি না বানায় তাহলে নেক্সট টাইম এখানে দুর্ঘটনা আরও ঘটবে। সম্পূর্ণ সোজা রাস্তা আছে, সৌন্দর্য হয়েছে। এদিকে পদ্মা সেতুর সড়ক পথে কার্পেটিং চলছে পুরোদমে। সেতুকে যান চলাচল উপযোগী করতে ব্যস্ত সময় পার করছে কর্মীরা। এটা একসাথে কাজ হচ্ছে, এটাই তো প্যারাপেট ওয়াল আর ডিভাইডার একই সাথে, দুই পাশে দুইটা, মাঝখানে একটা, তিনটার কাজই চলতেছে। এটা ডিসেম্বরের মধ্যেই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। গোলচক্করের আপনার পূর্ব পাশ দিয়ে সার্ভিস রোড বানানো হচ্ছে নতুন করে। যাত্রাবাড়ি থেকে যে মাওয়া রোডটা আমাদের শুরু হলো, সার্ভিস রোডটা যেন কন্টিনিউ করে এবং সেটা আপনার থানার পূর্ব পাশ দিয়ে গিয়ে একেবারে ওই ফেরিঘাটের দিকে যে রাস্তা গেছে ওইখানে লৌহজং প্রান্তে ওইখানে গিয়ে উঠবে। পদ্মা সেতুর প্রবেশ পথে টোল পরিশোধ করতে হবে, তাই জাজিরা ও মাওয়া দুই প্রান্তেই টোল প্লাজা করা হয়েছে। পদ্মা সেতুর 2 লেনের প্রবেশ পথে টোল পথ রয়েছে 8টি। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এবারও বিক্রি হলো না চট্টগ্রাম বন্দরের শেডে পড়ে থাকা 112টি মূল্যবান গাড়ি। নিলামে 60% দাম উঠেছে মাত্র 3টি গাড়ির। 4.25 কোটি টাকার বিএমডব্লিউর দাম চাওয়া হয়েছে 12 লাখ টাকা। 1.25 কোটি টাকায় মার্সিডিস বেঞ্চ চাওয়া হয়েছে 3 লাখ টাকায়। তবে 100 কোটি টাকার রাজস্ব আদায় নিশ্চিতে নিলাম আইন সংশোধন করে গাড়িগুলো বিক্রি করে দেওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। বিস্তারিত কমলদের রিপোর্টে। বিএমডব্লিউ ব্র্যান্ডের একটি গাড়ির বর্তমান বাজার মূল্য প্রায় 4.25 কোটি টাকা, কিন্তু নিলামে দাম উঠেছে মাত্র 12 লাখ টাকা। একইভাবে 4 কোটি 30 লাখ টাকা মূল্যের রেঞ্জ রোভার কেনার জন্য দর হাঁকা হয়েছে 18 লাখ টাকা। 1 কোটি 24 লাখ টাকা মূল্যের মার্সিডিস বেঞ্চের দাম চাওয়া হয়েছে মাত্র 3 লাখ টাকা। 2011 সাল থেকে গত 10 বছরে 5 বারের বেশি নিলাম ডাকা হয়েছে এসব মূল্যবান গাড়ি বিক্রির জন্য, কিন্তু নানা জটিলতায় কোনোবারে গাড়িগুলো বিক্রি করা যায়নি। আর দীর্ঘদিন ধরে শেড এবং কন্টেনারে পড়ে থাকা গাড়িগুলো পরিত্যক্ত পর্যায়ে চলে যাওয়ায় সরকারের 100 কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার সংখ্যা সৃষ্টি হয়েছে। এই অবস্থায় গাড়িগুলো দ্রুত বিক্রির জন্য নিলাম আইন সংশোধনের কথা বলছেন গাড়ি ব্যবসায়ীরা। অনেক বিডাররাও এটা ইন্টারেস্টেড হওয়ার পরেও যখন ফিজিক্যালি ভেরিফিকেশন করতে যায় গাড়ি কেনার আগে, তখন দেখে যে গাড়ির ফিটিংসের কথা লেখা আছে তার সাথে বর্তমানে মিল নেই। অবশ্যই নীতিমালাটাকে একটু সংশোধন করে কাস্টম হাউসে প্রেরণ করতে হবে। রাজস্ব বোর্ডের অধীনস্থ হওয়ায় কমিশনার মহোদয় সব কিছু করতে পারেন না। তবে গত 3 এবং 4 নভেম্বর অনুষ্ঠিত নিলামে 60% দর দেওয়া 3টির পাশাপাশি গত নিলামের চেয়ে বেশি দাম দেওয়া 11টি গাড়িও বিক্রির জন্য সুপারিশ করা হয়েছে। এক্ষেত্রে বাকি গাড়িগুলো বিক্রির জন্য আবারও নিলাম ডাকতে হবে কাস্টমস কর্তৃপক্ষকে। গাড়ির সর্বোচ্চ দর যেটা পড়েছে সেটা হচ্ছে 53 লক্ষ টাকা, এবং অনেকগুলো গাড়ি পড়েছে যেগুলো 40 লক্ষ টাকা, 35 লক্ষ টাকা। সেগুলো আমরা আসলে তার সংরক্ষিত মূল্য এবং পূর্ববর্তী নিলাম এর মূল্য বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব। গত 15-20 বছর আগে পর্যটন সুবিধায় মূল্যবান এসব গাড়ি বাংলাদেশে নিয়ে আসা হয়, কিন্তু কার্নেট সুবিধা সংক্রান্ত গাড়ি ছাড় করার ক্ষেত্রে সরকার কঠোর বিধিনিষেধ জারি করায় গাড়িগুলো এতদিন বন্দরেই পড়ে আছে। নিলামে তোলা 112টি গাড়ির ভিত্তি মূল্য ধরা হয়েছে 180 কোটি টাকা। নিলামে বিক্রির তালিকায় রয়েছে মিৎসুবিশি, মার্সিডিস বেঞ্জ, বিএমডব্লিউ, ল্যান্ড রোভার, ল্যান্ড ক্রুজার, লেক্সাস, ফোর্ড, জাগুয়ার, দায়ু, হোন্ডা এবং সিআরবি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশে কথা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আবারও সরাসরি চলে যাব সেখানে। সরকারের মাধ্যমে সরকার গঠন করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করি। আমরা আগামী 24 তারিখে সকল জেলা পর্যায়ে আমাদের জনগণকে সঙ্গে নিয়ে এবং
কঠোর কঠোর কর্মসূচি আস্তে আস্তে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশে কথা বলছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম তাঁর বক্তব্যে। দুর্নীতি ও ভোগান্তির অপবাদ ঘুচিয়ে সাধারণ মানুষের সেবা প্রাপ্তির প্রাণকেন্দ্র হয়ে উঠেছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, যেখানে জন্ম সনদ পেতে ছুটতে হয় না চেয়ারম্যানের পেছনে, দিতে হয় না ঘুষ, দালালের তদবির ছাড়াই মেলে সব সেবা। উচ্চগতির ইন্টারনেট সুবিধায় প্রায় 500 সরকারি সেবা বাড়িতে বসেই পাচ্ছেন গ্রামের মানুষ। শুধু কি তাই, এই সেন্টারে তথ্য কিংবা নাগরিক সেবা দিয়ে মাসে লাখ টাকাও আয় হচ্ছে অনেকের। শরীফ রুবেলের ছবিতে শুভ খানের রিপোর্ট। 10 বছর আগেও সত্তরোর্ধ্ব বীর মুক্তিযোদ্ধা SM কামরুজ্জামানের কাছে ইউনিয়ন পরিষদ ছিল শুধুই দালালদের আখড়া। সেবা পেতে ঘুষ বাণিজ্য ছিল নিত্যকার চিত্র। পারতপক্ষে ইউনিয়ন পরিষদের দরজা মারাতেন না কেউ। অথচ ডিজিটালাইজেশনের আওতায় আসার পর বদলে গেছে দৃশ্যপট। আগে যখন আমরা ইনামজারি কেস করতে যেতাম তখন দালাল ধরে যেতে হতো, 10,000 12,000 করে টাকা লাগতো আর কি। শুধুমাত্র 1150 টাকাতে আমার খারিজ কমপ্লিট হয়ে গেছে। জন্মসনদ থেকে শুরু করে হাসপাতালের তথ্য, মোবাইল ব্যাংকিং সেবা থেকে শুরু করে চাকরির আবেদন, ডিজিটাল প্ল্যাটফর্মে সব সেবা মিলছে মুহূর্তের মধ্যেই। বিদেশ থেকে পাঠানো অর্থ কিংবা প্রতিবন্ধী ভাতা তোলা যাচ্ছে এজেন্ট ব্যাংকিং থেকে। দাঁড়িয়ে থাকা লাগতো, সেটা এখন হচ্ছে না। নগদে হওয়াতে সুবিধা হয়েছে, যে কোনো টাইমে মোবাইলে আসলে জিয়া ভাইয়ের কাছে পাওয়া যাচ্ছে বা অন্য জায়গার কাছে পাওয়া যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের সুফল দেশের কোনায় কোনায় পৌঁছাতে 2010 সালে যাত্রা শুরু হয় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের। বর্তমানে সারা দেশে এই সেন্টারের সংখ্যা প্রায় 8,000। 2020 সাল পর্যন্ত ডিজিটাল সেন্টার থেকে মোট 55 কোটি 4 লাখ সেবা দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে 76,775 কোটি টাকা সাশ্রয় হয়েছে। আমরা প্রত্যেকটা গ্রোথ সেন্টারে যেতে চাই। আমাদের টার্গেট আমরা 31-এর মধ্যে আমরা 20,000 আমরা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যাব। নাগরিকদের জীবনমান পরিবর্তনে ইতিবাচক অবদানের জন্য মিলেছে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার পুরস্কার। শুভ খান, সময় সংবাদ, রাজশাহী। সরবরাহ কমের অজুহাতে কুড়িগ্রামে বস্তা প্রতি 200 থেকে 300 টাকা বেড়েছে টিএসপি ও এমওপি সারের দাম। আলু ও বিভিন্ন শাকসবজির আবাদকে সামনে রেখে হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন চাষিরা। তবে কৃষি বিভাগের দাবি, সরকার নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিত করতে মনিটরিং করা হচ্ছে। কুড়িগ্রাম থেকে মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য, বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। আলু ও শাকসবজি আবাদ নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের কৃষকরা। কৃষকদের অভিযোগ, অনেক এলাকাতেই বেড়েছে সারের দাম। বাড়তি দামের কারণে কোনো ডিলারই ক্যাশ মেমো দিচ্ছে না। সরকার নির্ধারিত 1100 টাকার পরিবর্তে 1400 টাকা দিয়ে 50 কেজির এক বস্তা টিএসপি এবং একই পরিমাণ এমওপির বস্তা 750 টাকার পরিবর্তে 900 টাকা করে কিনতে হচ্ছে। এতে লোকসানের শঙ্কায় তারা। সারের যেটা দাম বাড়ছে টিএসপি আর পটাশ, তাতে তো আমাদের পোষায় না। প্রতি বস্তা টিএসপি নিতেছে 1400 টাকা, পটাশ নিতেছে 900 টাকা, কিন্তু এভাবে আমরা আর পারতেছি না। আমরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হইতেছি। সার নেই ডিলারের কাছ থেকে, ওনার কাছ থেকে বাহি নেই, আমরা যা রেট ধরো তাই আমাকে তো রসিদ দেয় না। ডিলারদের দাবি, বেশি দামে সার বিক্রি করছে না কেউ, তবে কমেছে সারের সরবরাহ। আমদানি পর্যায়ে সরবরাহ কম হচ্ছে। সরবরাহ আসলে আমাদের কোনো সারের কোনো রকম অভাব থাকবে না এবং কোনোখানেই কোনো গ্রাম পর্যায়ে যদি কোনো মূল্য বৃদ্ধি হয়ে থাকে সেটা আমরা জানি না। সারের দাম নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার করা হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। উপজেলা পর্যায়ে সার মনিটরিং এর জন্য ব্যাপক নির্দেশনা প্রদান করেছি। লাল সালুতে নির্ধারিত মূল্য তালিকা দিয়ে ডিলাররা সার বিক্রয় করছেন। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মাসে জেলায় 2295 মেট্রিক টন এমওপি এবং 1483 মেট্রিক টন টিএসপি সার বরাদ্দ দেওয়া হলেও এখন পর্যন্ত সরবরাহ করা হয়েছে যথাক্রমে 807 এবং 442 মেট্রিক টন। সময় সংবাদ, কুড়িগ্রাম।
করোনা সংক্রমণ কমে আসা এবং সরকারের নিষেধাজ্ঞা শিথিলে বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারও স্বাভাবিক হতে শুরু করেছে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দর এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ধন্যবাদ তামিম আপনাকে। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে স্বাভাবিক সময়ে প্রতি বছর প্রায় 18 লাখ পাসপোর্ট যাত্রী চিকিৎসা, ব্যবসা, বাণিজ্য, ভ্রমণ এবং শিক্ষার কাজে যাতায়াত করত। এবং এই খাত থেকে সরকারের কিন্তু প্রায় 100 কোটি টাকা ভ্রমণ খাতে রাজস্ব আয় হতো। তবে গত বছর মার্চ মাসে প্রথম যখন দেশে করোনা সংক্রমণ শুরু হয়, তখন এই সংক্রমণ প্রতিরোধ করতে সরকার বিভিন্ন রকম ব্যবস্থা নেয় এবং এই ব্যবস্থায় ভ্রমণ নিষেধাজ্ঞা সহ সতর্কতামূলক যে ব্যবস্থা নেওয়া হয়, সেখানে কিন্তু ভারত থেকে পাসপোর্ট যাত্রীদের ফিরলে বাধ্যতামূলক 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হতো এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র এবং ভারতের যে কলকাতা দূতাবাস সেখানে কিন্তু ছাড়পত্র নিতে হতো। এ ধরনের নানান যে বিধিনিষেধ এই সত্যের কারণেই কিন্তু যে স্বাভাবিক পাসপোর্ট যাত্রী যাতায়াত সেটি কিন্তু প্রায় শূন্যের কোটায় নেমে এসেছিল। তবে বর্তমানে যে করোনা পরিস্থিতি সেটি কিন্তু ভারত এবং বাংলাদেশে দুদেশেই কিন্তু অনেকটা কমে আসায় কিন্তু আবারও দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত সেটা কিন্তু অনেকটা স্বাভাবিক হয়েছে। আপনাকে যদি একটি পরিসংখ্যান বলি যে গত 24 ঘন্টায় বাংলাদেশে কিন্তু করোনায় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 199 জন এবং মৃত্যু হয়েছে 7 জন। অথচ 6 মাস আগে বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল প্রতি বছর। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে করোনা সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক হয় যে আবারও পাসপোর্ট যাত্রীর যাতায়াত বেড়েছে তার সর্বশেষ তথ্য। বেনাপোল স্থলবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল হক। সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে পুরো বিভাগেই বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এই মুহূর্তে সিলেটের টিলাগড় এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ইকরাম। ধন্যবাদ তামিম। সিলেটে আজকে সকাল 6টা থেকে অবিরাম পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন। সিলেট বিভাগীয় যে শাখাগুলো আছে সেই শাখাগুলো পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে, সাথে 11টি সংগঠন সমর্থন জানিয়েছেন। এর মূল কারণটি যদি আমি বলি, তারা 5 দফা দাবি দিয়েছে। 5 দফা দাবির মধ্যে পুলিশ হয়রানি সহ নানান দাবিগুলো রয়েছে। তাদের নির্বাচন, প্রহসনমূলক নির্বাচন, তাদের যে নির্বাচন চলছে এগুলো বাতিলের দাবি জানিয়েছেন। মূলত আমরা যেটা জানি সেটা হচ্ছে গিয়ে 17ই ফেব্রুয়ারি সিলেটের 74টা পয়েন্টে সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ চলছিল এবং ফুটপাত উন্নয়ন চলছিল। সেই সময় যেই অবৈধ স্ট্যান্ডগুলো ছিল, কার এবং মাইক্রোবাসের স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছিল। সেই উচ্ছেদের সময় পরিবহন শ্রমিকদের সাথে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী, কর্মকর্তা, কর্মচারী, এমনকি সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উপরে তারা চড়া হয়েছিল। তখন ব্যাপক সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষের সময় পরিচ্ছন্নতা কর্মীদের বেশ কিছু আহত হয়েছিল পরিবহন শ্রমিকদের আঘাতে, এবং অনেকজন কর্মকর্তা কর্মচারী আহত হয়েছিল। এবং সেই সংঘর্ষের পরপরই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছিল তাদের বিরুদ্ধে, পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। এবং মামলায় বেশ কিছু শ্রমিকের নাম ধরে মামলাটি করা হয়েছিল এবং এই শ্রমিকরা সেই সময়ে এই মামলা প্রত্যাহারের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল যেন এই মামলা প্রত্যাহার করা হয়। এবং পরবর্তীতে বিভিন্ন দফায় দফায় সভা করেছে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে দফায় দফায় মিটিং করেছে এবং শেষ পর্যন্ত বিভিন্ন তাদেরকে বিভিন্ন জায়গায় যারা পরিবহন ব্যবসা করছেন, শ্রমিকরা ব্যবসা করছেন এবং যারা ভাড়া গাড়ি চালাচ্ছেন তাদের জন্য স্ট্যান্ড করে দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন আরিফুল হক চৌধুরী। অন্যদিকে যে মামলা প্রত্যাহার করার বিষয়টি, যেই ধারায় মামলা হয়েছিল সেই ধারায় মামলায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রত্যাহারের কোনো সুযোগ নেই এমনটা বলা হয়েছিল। তবে মামলার যে চলমান প্রক্রিয়া, মামলার যে আদালতের প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় পরবর্তীতে কিছু করা যায় কিনা বা প্রত্যাহার করা যায় কিনা সেই ব্যাপারে একটা কথা হয়েছিল। 21শে নভেম্বর অর্থাৎ গতকালকে পর্যন্ত শ্রমিকদের একটি আলটিমেটাম ছিল। এই 21শে নভেম্বরের মধ্যে এই যে শ্রমিকদের বিরুদ্ধে মামলা হয়েছিল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, সেই মামলা প্রত্যাহারের একটি আলটিমেটাম ছিল। আজকে 22শে নভেম্বর, যেহেতু গতকালকে মামলা প্রত্যাহার হয়নি এবং গতকালকে দফায় দফায় সভা করে আজকে এসএসসি পরীক্ষার দিন তারা সারা বিভাগে পরিবহন ধর্মঘট ডেকেছে। ট্যাক্সি, লেগুনা, তারপরে হচ্ছে গিয়ে মাইক্রোবাস, বাস, মিনি বাস, সব বাসে ধর্মঘট ডেকে হয়েছে। এতে মানুষের ভোগান্তির শেষ নেই, চরম অবস্থায়
রাস্তায় পড়েছে মানুষের ভোগান্তি। মোটামুটি সবাই এসএসসি পরীক্ষা সহ সবাই একটা ভোগান্তির মধ্যে আছে। তামিম, এ ছিল সিলেট বিভাগে যে পরিবহন শ্রমিকদের ডাকা যেই অবিরাম ধর্মঘট, সেই অবিরাম ধর্মঘটের সর্বশেষ খবর। সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে পুরো বিভাগে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সে খবর জানাতে সেখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। ঠাকুরগাঁও বিসিক শিল্পনগরীতে 34 বছরেও বিকশিত হয়নি শিল্প প্রতিষ্ঠানের। বেশিরভাগই প্লাস্টিকের কারখানা আর মুড়ি তৈরির দোকানে ভরা। বরাদ্দ প্লট ভাড়া দিয়ে খাবার, হোটেল সহ বিভিন্ন পণ্যের ব্যবসা করছেন অনেকে। জিয়াউর রহমান বকুলের তথ্য ও সুমন হোসেনের ছবিতে রিপোর্ট। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের বরাদ্দ করা শিল্প প্লটে ভাঙারি, খাবার, হোটেল, হার্ডওয়্যার, সিমেন্ট, মুদিসহ ভ্যারাইটিস দোকান আছে। কয়েকটি প্লাস্টিকের সুতা, পলিথিনের ব্যাগ ও পাইপ কারখানা। ঢিমেতালে চলছে কয়েকটি মুড়ি ও চিরার মিল। ঠাকুরগাঁও বিসিক শিল্পনগরীর এই অবস্থা দেখে বোঝা যায় সেখানে নিয়মনীতির কোনো বালাই নেই। অনেকেই বরাদ্দ প্লট ভাড়া দিয়েছেন বিভিন্ন ব্যবসায়ীর কাছে, যা দেখার কেউ নেই। মানুষ ব্যবসাও করতেছে, মনে করেন ভাড়া মানে মেস করতেছে, দোকান করতেছে। আমরা যারা উদ্যোক্তা আছি তারা ঠিকমতো আমরা জায়গা জমি পাচ্ছি না, এবং যেগুলো পড়ে আছে সেগুলো ঠিকমতো করে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে না। 2 সংস্থাকেই টাকা দেওয়া লাগে, অত সেবার বেলায় কিছু পাচ্ছি না আমরা। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে ইতোমধ্যে কয়েকটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে বলে জানালেন স্থানীয় বিসিক কর্মকর্তারা। কর্তৃপক্ষের বহু চিঠি চালাচালি হয়েছে, চেম্বার অফ কমার্সকে দিয়ে আমরা মিটিং টিটিংও করছি। আমরা তো আর মাসের গায়ে হাত তুলি পারি। ভাড়া কয়েকটা দোকান রয়েছে, সেই দোকানগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আমরা এর মধ্যে কয়েকটা দোকানকে আমরা উচ্ছেদও করছি। 1987 সালে ঠাকুরগাঁও সদরের গোবিন্দনগর এলাকায় 15 একর জমিতে 53টি ইউনিটে 105টি শিল্প প্লট বরাদ্দ দেওয়া হয়, যার 5টি এখনও ফাঁকা। সময় সংবাদ, ঠাকুরগাঁও। দিনাজপুরের হাট বাজারে ধানের বেচাকেনা জমজমাট। প্রকারভেদে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা। এতে খুশি কৃষকরা। এদিকে মৌসুমের শুরুতে বেশি দামে ধান কেনায় লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। ভোর থেকেই সরগরম হয়ে উঠেছে দিনাজপুরের গোপালগঞ্জ ধানের হাট। আমন ধান কাটা আর মাড়াই মৌসুম হয় সরবরাহ বেড়েছে আগের তুলনায় দ্বিগুণ। দামও ভালো পাওয়ায় খুশি কৃষকরা। স্বর্ণা, গুটি স্বর্ণা, ভ্যারাইটি 49, 50, 51 জাতের ধান বিক্রি হচ্ছে প্রতি মণ 950 থেকে 1100 টাকা। তবে কয়েকদিনের সেচ, জ্বালানি, কৃষি উপকরণ এবং শ্রমিকের ব্যয় বাড়ায় কৃষকরা চিন্তিত। ধানের দামও ভালো আছে, তাতে আমরা গৃহস্থ খুশি। লাভ মোটামুটি ফলন আছে, কিছু হবে, কিন্তু তো সার তেলের দাম তো বেশি, অনেক বেশি। খরচা মরচা দিয়ে মোটামুটি খুব একটা যে আসছে কৃষকের টাকা, এই টাকাটা ওরকম আসতেছে না। সার, তেল, বীজ এগুলা অতিরিক্ত বাড়ছে, এসব গৃহস্থর পোষায় না। এদিকে বেশি দামে ধান কেনা লোকসানের আশঙ্কা মিলার ও ব্যবসায়ীদের। মিল মালিকরা মিল চালাতে পারে না, ধানের দাম বেশি, চাল প্রোডাকশন হয় না, কীভাবে কী করবে? সরকার যে হিসাবে রেট দিচ্ছে চাইলে সেই হিসাবে পড়তে হচ্ছে না। সরকারের রেট উপর নির্ভর করে কৃষক যে দাম পাচ্ছে তাতে মোটামুটি কৃষকের লস হবে না। 2,60,825 হেক্টর জমি থেকে আমরা প্রায় 7.5 লাখ মেট্রিক টন চাল পাবো, যা জেলার চাহিদা মিটেও আমরা দেশের খাদ্য ভাণ্ডারের একটা উল্লেখযোগ্য অংশ আমরা যোগ করতে পারবো বলে আমরা আশা করি। দিনাজপুরে আমন মৌসুমে রোপা আমন ধানের আবাদ হয়েছে 2,60,825 হেক্টর জমিতে। এর মধ্যে 10,225 হেক্টর হাইব্রিড জাতের ধান। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা 7.5 লাখ মেট্রিক টন চাল। সময় সংবাদ, দিনাজপুর। অনুশীলনে অনুমতি ছাড়া পাকিস্তানের পতাকা ওড়ানো ও পাকিস্তানের জার্সি পরে খেলা দেখার প্রতিবাদে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে মানববন্ধন করছেন বাংলার ক্রিকেট ভক্তরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মেহেদি নাইম। আমরা সরাসরি চলে যাব তার সঙ্গে। মেহেদি, পতাকা এবং পাকিস্তানের জার্সি পরে আসবে তাদেরকে কঠোর হাতে রোকা হবে, এমন একটি কর্মসূচি নিয়ে একটি সংগঠন আছে সকাল থেকেই কিন্তু মিরপুর স্টেডিয়ামে আশেপাশে অবস্থান করছে। আপনি জানেন যে বেশ কিছুদিন ধরেই আসলে পাকিস্তানের যে এই পতাকা এবং জার্সি যে ইস্যুটা, সেটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনায় শিকার হয়েছে এবং সেই জিনিসটা আসলে আজকে মাঠেও ছড়িয়ে পড়েছে। আপনি জানেন যে এই পাকিস্তানের জার্সি পরে বাংলাদেশের নাগরিকরা কেন আসবে এবং পাকিস্তানের পতাকা নিয়ে কেন সমর্থন জানাবে এই মিরপুরে বাংলাদেশের নাগরিকরা, সেটা নিয়ে কিন্তু
ব্যাপক সমালোচনা হচ্ছে এবং সেই যারা যে এই কাজগুলো আজকে করবে তাদেরকে কিন্তু স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে এই সংগঠনটি আসলে সকাল থেকেই তারা আসলে এখানে অবস্থান করছে এবং সময় যত গড়াচ্ছে তত কিন্তু তাদের পাবলিসিটি বাড়ছে এবং অনেক মানুষ কিন্তু তাদেরকে সমর্থন জানাচ্ছে। আপনি জানেন গতকাল মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী কিন্তু বলেছেন যারা এই ধরনের কর্মকাণ্ড করছে মাঠে এসে বাংলাদেশের জার্সি না পরে পাকিস্তানকে সমর্থন দিচ্ছে তাদেরকে কিন্তু চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে। সো সব মিলিয়ে এখানকার পরিস্থিতি কিন্তু যত সময় গড়াচ্ছে ততই কিন্তু আপনার বেড়ে যাচ্ছে পাবলিসিটি এবং এই পাকিস্তান কিন্তু বাংলাদেশে যখন পতাকা ওড়ায় তখন কিন্তু আসলে কোনো অনুমতি নেয়নি এবং আমরা দেখেছি যে বিসিবি শেষ যেই অনুশীলন ছিল সর্বশেষ দিন সেই অনুশীলনের দিন কিন্তু আসলে পাকিস্তান পতাকা ওড়ায়নি। তো সব মিলিয়ে এখানকার পরিস্থিতির সময় গড়ানোর সাথে সাথে কিন্তু অনেক বেশি মানুষ বাড়ছে এবং তাদের দাবি একটাই যে বঙ্গবন্ধুর এই বাংলায় কোনো পাকিস্তানের ঠাঁই নেই। আপনি জানেন যে সামনে আর কয়েকদিন পরে আমাদের 16ই ডিসেম্বর, সেই 16ই ডিসেম্বরের মধ্যে কেউ যেন আসলে ভিন্ন কোনো কিছু ইঙ্গিত না দিতে পারে কেউ যেন পাকিস্তানের বিপক্ষ যে শক্তিটা সেই শক্তিটা যেন কোনোভাবেই আবার মাথাচাড়া দিয়ে দিতে পারে। তো তামিম এই ছিল আমার কাছে, আমি আছি নির্ভরে জানিয়ে দেবো আপনাদের এই সব কিছু এবং ফিরছি আপনার কাছে স্টুডিওতে। তামিম। অনুশীলনে অনুমতি ছাড়া পাকিস্তানের পতাকা ওড়ানো ও পাকিস্তানের জার্সি পরে খেলা দেখার প্রতিবাদে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে মানববন্ধন করছে বাংলা ক্রিকেট ভক্তরা। সেখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদি নাইম। নওগাঁর পাইকারি বাজারে বেড়েছে শীতের সবজির সরবরাহ। কেজি প্রতি 20 টাকা পর্যন্ত কম দামে বিক্রি করছেন পাইকাররা, অথচ খুচরা বাজারে নেই কোনো প্রভাব। অন্যদিকে কাঙ্ক্ষিত দর থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ চাষিদের। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ক্যামেরা ছিলেন রকিবুল ইসলাম। ভোরের আলো ফুটতেই ক্ষেত থেকে তোলা নানা জাতের সবজি এই বাজারে নিয়ে আসেন চাষিরা। গত কয়েকদিনের তুলনায় এখানে এখন ফুলকপি, পাতাকপি, সিম, মূলা সহ নানা সবজির বিপুল সরবরাহ। এতে কমেছে দরও। কেজি প্রতি 15 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি। তবে বাজারে আসা নতুন আলু ও পেঁয়াজ পাতার দাম কিছুটা চড়া। চাষিদের অভিযোগ, সরবরাহের অজুহাতে ব্যাপারীরা কম দরে সবজি কিনছেন। 220 টাকা, বাজার খুবই খারাপ। আগে ছিল মনে করেন 30-35, আজকে বিক্রি হলো 25-22-24। কীটনাশক গেলে মাথা ঘুরে যায়, টাকা বাড়ির যায় না, সম্পূর্ণ কীটনাশকের দোকান দিয়ে চলে যাওয়া লাগে। পাইকারি এই বাজারে সবজির দর কমলেও প্রভাব নেই খুচরা বাজারে। এক্ষেত্রে বাজার তদারকির দাবি ভোক্তাদের। সবজির বাজার অনেক আমদানি হওয়ার কারণে আজকে কোনো পাইকার নাই, এই জন্য আমাদের অনেক লসের পথে। বেগুন ছিল 30 টাকা কেজি, এখন বেগুন বিক্রি হচ্ছে 20 টাকা কেজি পাইকারি। গত সপ্তাহে ছিল সিমের দাম 60, এই সপ্তাহে চলিচ্ছে 36। এদিকে দীর্ঘদিন ধরে পাইকারি এই বাজারে জায়গা সংকটে ভোগান্তি নিয়ে কেনাবেচা করতে হচ্ছে বলে দাবি করলেন ব্যবসায়ীরা। জায়গা যদি বড় করা যায়, মাল আমদানি হবে, এখান থেকে রপ্তানি হবে, আরও এখানে আমাদের ব্যবসা বেড়ে যাবে। নওগাঁর পাইকারি এই বাজারে প্রতিদিন 25 থেকে 30 লাখ টাকার সবজি কেনাবেচা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ভোরেই ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম হয়ে ওঠে দেশে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় পিরোজপুরের পাড়ির হাট মৎস্য অবতরণ কেন্দ্র। বেড়েছে সামুদ্রিক ও স্থানীয় মাছের সরবরাহ। জিয়াউল হকের তথ্য ছবিতে রিপোর্ট। পিরোজপুরের পাড়েরহাট বন্দরটি সমুদ্রের খুব কাছাকাছি এবং 3টি নদীর সংযোগস্থল হওয়ায় এখানে গড়ে ওঠে মৎস্য ভিত্তিক জনবসতি। প্রায় 150 বছর ধরে গড়ে ওঠা এই মৎস্য অবতরণ কেন্দ্রে চলে মাছের বিকিকিনি। সময়ের ব্যবধানে এটি এখন দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র। সামুদ্রিক ও স্থানীয় মাছের সরবরাহ ভালো থাকায় ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখরিত থাকে এই মৎস্য বন্দরটি। শীত মৌসুমে মোটামুটিভাবে কিছু কিছু মাছ পাচ্ছে। এবার একটু মানুষের ব্যবসা বাণিজ্য খুব উন্নতির দিকে যাইতেছে। এই বাচ্চার মাছ খুব ভালো দেখা যাচ্ছে এবং যারা ব্যবসায়ী জেলে ব্যবসায়ী যারা আছে তারা অনেকেই স্বাবলম্বী হবে। প্রায় 1 মাস বিরতির পর জেলেরা সাগরে পুরোদমে শুরু করেছে মাছ ধরা। লইট্টা, ছুরি, ফ্যাপসা, ঢেলা, পোমা, ইলিশ সহ নানা প্রজাতির মাছ ধরা পড়ছে জেলেদের জালে। এই ক্ষেত্রে অনেক দূরে দূরে মাছ যাওয়া আসা করে, শুধু সবচেয়ে বেশি সমস্যা হয়েছে এখানে বৃষ্টির কারণে। গ্যাসে কোনো একটু কম পাইছি লাক্কা, এবার একটু বেশি পেয়েছি। 10 দিন ধরে বড় মাছের চাপ হয়েছে, 7,000, 8,000, 10,000 মাছ পায় একটা বোটে। প্রতিদিন এখানে কোটি টাকার মাছ কেনা বেচা হয়। তবে বন্দর সংলগ্ন বৃষ্টি ভেঙে যাওয়ায় অন্য জেলার পাইকাররা কম আসছেন বলে দাবি মৎস্য ব্যবসায়ীদের। বাইরের পাইকাররা আসতে পারে না এই মাছের আড়ত কেন্দ্রিক। আমাদের যে ব্রিজটা, এই ব্রিজটা দীর্ঘদিন
অচল। এটা টেন্ডার হয়েছে শোনা যায়, কিন্তু আসলে কাজ হচ্ছে না। প্রতিদিন 15 থেকে 20টি ট্রলার সাগর থেকে মাছ নিয়ে আসে এই মৎস্য অবতরণ কেন্দ্রে। সময় সংবাদ, পিরোজপুর। গাজীপুরে কালিয়াকৈরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে 380তম শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলা প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর JQM হাবিবুল্লাহ। শাখা উদ্বোধন শেষে CRM বুথ উদ্বোধন করা হয়। বিদেশে বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় নীতি গ্রহণে কাজ করছে সরকার বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, সরকার বিদেশি বিনিয়োগকে গুরুত্ব দিয়ে লক্ষ্যমাত্রা ঠিক করেছে। সে অনুযায়ী ব্র্যান্ডিংয়ের কাজ চলছে। গতকাল রাজধানীর একটি হোটেলে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এ সময় তারা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার রোডম্যাপ নিয়েও আলোচনা করেন। Promising economy here in Asia. Clear and transparent and forthright about Did we actually itself is about new and also in the book has been pointed out that we are among the large শিল্প প্রতিষ্ঠানগুলোর পলিসির পরিবর্তন করে প্রগতিশীল চিন্তাধারার দিকে ধাবিত হওয়া উচিত। ছোট এবং বড় পরিসরে সমস্যাগুলোকে চিহ্নিত করে তার সমাধানের দিকে মনোযোগ দিতে হবে শিল্প প্রতিষ্ঠানগুলোকে। Statistics which is the size what is going to be of the halal food market. গ্রি এয়ার কন্ডিশনারের 3 দশক পূর্তি উপলক্ষে বাংলাদেশের পরিবেশক প্রতিষ্ঠান ইলেকট্রোমার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল সম্মেলনের আয়োজন করেছে। ঢাকা ক্লাবে আয়োজিত চেঞ্জ দ্য ফিউচার উইথ গ্রি স্লোগানের সম্মেলন উদ্বোধন করেন চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম। গ্রি সিজন ওপেনিং অফার 2022-এর বিশেষ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ইউরোপে করোনায় আক্রান্ত প্রথম দেশ ইতালির ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, কিন্তু নতুন করে সংক্রমণ বাড়ায় শঙ্কায় রয়েছেন তারা। প্রায় 80% মানুষকে টিকা দেয়া হলেও এই আক্রান্তকে অবিশ্বাস্য বলছেন দেশটির নাগরিকরা। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। করোনায় প্রথম কোনো ব্যক্তি আক্রান্ত হওয়ার পর 1.5 বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে ইতালিতে। এই সময়ের মধ্যে লকডাউন সহ নানা বিধিনিষেধে বিপর্যস্ত দেশটির ব্যবসায়ীরা। বিধিনিষেধ শিথিলের পর ব্যবসায়ীরা যখন ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে, তখন নতুন করে সংক্রমণ বৃদ্ধিতে হতাশায় পড়েছেন তারা। আশঙ্কা করছেন রেড জোন ঘোষণারও। আমরা নিম্ন মধ্য ব্যবসায়ীরা যারাই আছি সবাই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। ক্রিসমাসের সময় যদি হলুদ জোন থাকে তাহলে হয়তো আমরা আমাদের ব্যবসার এই ধারাবাহিকতা রাখতে পারবো। যদি রেড জোন চলে আসে তাহলে আমরা ক্ষতির সম্মুখীন হব। বিপুল সংখ্যক নাগরিকদের 2 ডোজ টিকা দেওয়ার পরও সংক্রমণ বৃদ্ধিকে ইতালিয়ানরা বলছেন অবিশ্বাস্য ঘটনা। 80% মানুষ ভ্যাকসিন দেয়া শেষ হলে নাকি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো, সরকার এমনটাই বলেছিল। এখন তো বুস্টার ডোজ দেয়া হচ্ছে, তারপরেও কেন এমন অবস্থা কিছুই বুঝতে পারছি না। এদিকে দেশব্যাপী গ্রিন পাস বিরোধী আন্দোলনের মধ্যেই বাস, মেট্রো, সিনেমা হল, রেস্টুরেন্ট এবং কর্মস্থলে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। গ্রিন পাস বিরোধী আন্দোলনকারীরা বলছেন, নতুন করে কোনো গ্রিন পাস কিংবা ভ্যাকসিন নেবেন না তারা। এদিকে বড়দিন উপলক্ষে রাজধানী রোম সহ বেশ কয়েকটি শহরকে হলুদ জোনের আওতায় আনা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার পর্যন্ত ইতালিতে 2 ডোজ টিকা দেওয়া হয়েছে 4,56,71,000 মানুষকে, যা মোট জনসংখ্যার শতকরা 77.03%। ইতালির ব্যবসায়ীরা যখন লকডাউন পেরিয়ে ঘুরে দাঁড়াচ্ছিল, ঠিক তখনই করোনা সংক্রমণ বৃদ্ধিতে তাদেরকে আবারও ভাবিয়ে তুলছে। আবার যদি রেড জোন ঘোষণা করা হয় তাহলে নতুন করে আবারও ক্ষতির শিকার হবেন তারা। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। পদ্মা সেতু টোল প্লাজা ঘিরে ঢেলে সাজানো হচ্ছে সড়ক নেটওয়ার্ক। মাওয়া প্রান্তে এক্সপ্রেসওয়ের প্রবেশ পথে চলছে পরিবর্তন আনার কাজ।
এবারও বিক্রি হয়নি চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা 112টি গাড়ি। পরিত্যক্ত পর্যায়ে চলে যাওয়ায় শত কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।